হবে সরলরেখার একবারে এ টু জেড মোটামুটি আমাদের একবারে নখদর্পণে নিতে হবে, কেননা সরলরেখা হচ্ছে এখান থেকে জ্যামিতির শুরু। তো সরলরেখা ব্যাপারটা আমরা যত ভালো মতন বুঝবো, এইটার কনসেপ্টগুলা, যে সরলরেখার প্রত্যেকটা কনসেপ্ট বৃত্ততে কাজে লাগে, সরলরেখার প্রত্যেকটা কনসেপ্ট কণিকে গিয়ে কাজে লাগে। সো দ্যাটস ওয়াই হচ্ছে সরলরেখার বেসিক ব্যাপারগুলা, বেসিক ফর্মুলাগুলা এবং এটার ডায়াগ্রামগুলা, এইগুলা ব্যাপার হচ্ছে আমরা খুব সিনসিয়ার থাকার ট্রাই করতে হবে, ঠিক আছে? আর যে কোনো কিছুর সমীকরণ বের করা, এটা আসলে সঞ্চার পথ। যে কোনো একটা বিন্দু যে রাস্তায় চলাচল করে, এটাই হচ্ছে ওই বিন্দুটা হচ্ছে ওই রাস্তার সঞ্চার পথ। তো আমরা একটা বিন্দু যদি আমাদের অক্ষ ব্যবস্থায় বসাই, যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আমাদের জ্যামিতিতে আমরা যে ইন্টারমিডিয়েটের যে জ্যামিতি পড়বো, এটা জিওমেট্রির আর একটা নাম বলা যেতে পারে টু ডাইমেনশনাল জিওমেট্রি। তার মানে আমাদের এইখানে যা আছে সব হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে কোনো জেড অক্ষ নাই। তার মানে আমরা যা কিছু লিখবো সব হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি বা প্লেন জিওমেট্রি বলা যেতে পারে। প্লেন জিওমেট্রি কেন? আমরা এই বোর্ডটার উপরে কোনো একটা বিন্দু যদি বসাই, তাহলে দুইটা অক্ষ দিয়ে এই বিন্দুর অবস্থান কিন্তু পাওয়া যাবে। কিন্তু আমি এই বোর্ডের উপরে না বসিয়ে আমি যদি আমার এই যে হাতের মুষ্টিটাতে একটা বিন্দু বসাই, তাহলে এইটার জন্য কিন্তু আমার জেড অক্ষটাও লাগবে। আমার এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে সে কতটুকু আছে এটা আমাদের লাগবে। তার মানে আমরা যেটা পড়তেছি এটা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি না, এটা বরঞ্চ টু ডাইমেনশনাল জিওমেট্রি। এই জন্য আমাদের জ্যামিতিতে যত ছবি আছে সব ছবি খাতার পৃষ্ঠায় আঁকানো যাবে, সব ছবি এবং এক্স্যাক্টলি আঁকানো যাবে খাতার পৃষ্ঠায়। যদি থ্রি ডাইমেনশনাল হতো তাহলে আমরা খাতার পৃষ্ঠায় কিন্তু আমরা একটা টেবিল আঁকতে পারি না, 3D ডায়াগ্রাম কিন্তু আমরা খাতার পৃষ্ঠায় আঁকতে পারি না। তখন আমাদের হচ্ছে সলিড ওয়ার্কস বা বিভিন্ন টাইপের সফটওয়্যার ব্যবহার করতে হয়, যে 3D একটা স্পেস এনে দেন হচ্ছে আমাদের জিনিস আঁকাইতে হয়। তো আমাদের মেইন কথা, আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি পড়বো। তার মানে আমাদের দুইটাই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমরা ভুজ বলি, ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে আমরা কোটি বলি। এখন কথা হচ্ছে, এইখানে একটা বিন্দু যখন আছে, এই লাল বিন্দুটা, তাহলে তার ভুজ আছে একটা, কোটি আছে একটা, এখানে আছে। এখন এই ভুজ কোটি না নির্দিষ্ট, এই জন্য বস্তু নড়াচড়া করতেছে না। এখন সে যদি একটু সরে চলে যায়, তাহলে কিন্তু তার ভুজ চেঞ্জ হয়ে গেল, কোটিও চেঞ্জ হয়ে গেল। সে যদি আরেকটু সরে চলে যায়, তাহলেও কিন্তু তার ভুজ চেঞ্জ হয়ে গেল, কোটি চেঞ্জ হয়ে গেল। সে যদি আরেকটু সরে চলে যায়, তাহলেও তার ভুজ চেঞ্জ হলো, কোটি চেঞ্জ হলো। তার মানে একটা বিন্দু এক জায়গা থেকে ধীরে 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 সে যদি এদিক ওদিক চলাচল করা শুরু করে, তার মানে তার ভুজ কোটি ধীরে ধীরে চেঞ্জ হইতে থাকে। তার মানে এই বিন্দুটা প্রথমে ছিল এই জায়গা, এইখান থেকে চলে গেছে এইখানে, এইখান থেকে চলে গেছে এই জায়গা, এইখান থেকে চলে গেছে এই জায়গা। তার মানে বিন্দুর অবস্থান ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই কথার মানে হচ্ছে বিন্দু চলমান, এর মানে হচ্ছে বিন্দু চলমান। আর চলমান বিন্দুর আমরা দেখতেই পাইলাম এক এক জায়গায় ভুজ কোটি এক এক ধরনের। তার মানে এক্স ও ওয়াই এটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তনশীল। যদি বিন্দু চলমান না হয়ে বিন্দু স্থির থাকতো, তাহলে কিন্তু এক্স আর ওয়াইও স্থির থাকতো, নির্দিষ্ট হতো, মানে বস্তুর অবস্থান একবারে নির্দিষ্ট হইতো। কথা বুঝতে পারছে কিনা? এখন এই বিন্দু যে রাস্তায় চলাচল করতেছে, এই রাস্তাটা যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু একটা সরল রেখা হবে, তাই তো? এখন বিন্দুটা যদি এই সরল রেখায় না চলাচল করে, বিন্দুটা যদি এই রকম রাস্তায় চলাচল করত, সেই রাস্তাটা যোগ করে দিলে একটা বৃত্ত হতো। বিন্দুটা যদি এই রকম রাস্তায় চলাচল না করে একটু আঁকাবাঁকা রাস্তায় চলাচল করত, তাহলে একটা বক্ররেখা হতো। বিন্দুটা এই রকম রাস্তায় চলাচল না করে বিন্দুটা যদি এই ধরনের রাস্তায় চলাচল করত, তাহলে একটা পরাবৃত্ত বা অধিবৃত্ত হতো। তার মানে যে কোনো কিছুর, সেটা সরলরেখা হোক, সেটা বৃত্ত হোক, সেটা বক্ররেখা হোক, সেটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হোক, সেই জায়গায় আসলে একটা বিন্দু চলাচল করতেছে। আর একটা বিন্দু চলাচল করতেছে মানে ওই বিন্দুর এক্স এবং ওয়াই ধীরে 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 পরিবর্তন হচ্ছে। যখন ভুজকোটি যা ছিল আরেক জায়গায় যায় ভুজকোটি আরেক কিছু হয়ে গেছে। তার মানে এক্স আর ওয়াই যেহেতু পরিবর্তনশীল, সেহেতু এর মান চলক। নির্দিষ্ট মান হইলে হয়তো ধ্রুবক, যেহেতু পরিবর্তনশীল সেহেতু আমরা এদের মানকে আমরা ধরবো চলক। তার মানে এক্স এবং ওয়াই হবে হচ্ছে চলক। কথা বুঝতে পারছে কিনা? এই জন্যই এই এক্স এবং ওয়াই একটা পরিবর্তনশীল বিন্দু। এই জন্য যে কোনো কিছুর সমীকরণ নির্ণয় করতে গেলে তার ভিতর এক্স ওয়াই চলে আসে। তার মানে আমরা যে সমীকরণ নির্ণয় করি তার ভিতর যেহেতু এক্স ওয়াই চলে আসে, তাহলে এক্স ওয়াইটা কি?
এক্স ওয়াই হচ্ছে ওই চলমান বিন্দুর স্থানাঙ্ক। আমি যদি একটা সরল রেখার সমীকরণ লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কস টু জিরো, আমি যদি একটা বৃত্তের সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকস টু জিরো, আমি যদি একটা পরাবৃত্তের সমীকরণ লিখি ওয়াই স্কোয়ার ইকস টু ফোর এক্স, আমি যদি একটা উপবৃত্তের সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকস টু হচ্ছে ওয়ান, এই সব সমীকরণেই কিন্তু এক্স ওয়াই আছে। তার মানে যে কোনো সমীকরণে এক্স ওয়াই আছে। তাহলে এক্স ওয়াইটা কি? এক্স ওয়াইটা হচ্ছে ওই বিন্দু যে বিন্দুর চলাচলে ওই বৃত্ত, ওই বক্ররেখা বা ওই পরাবৃত্ত বা ওই সরল রেখা গঠিত হচ্ছে। তার মানে এক্স ওয়াইটাই হচ্ছে চলমান বিন্দুর স্থানাঙ্ক। আর এই চলমান বিন্দুর স্থানাঙ্ক দিয়েই আমরা সমীকরণ নিয়ে আসি। আর চলমান বিন্দু যে রাস্তায় চলে ওই রাস্তাকে ওই বিন্দুর সঞ্চার পথ বলে। তার মানে আমরা আমাদের জ্যামিতিতে যত সমীকরণ শিখছি সব সমীকরণই আসলে সঞ্চার পথের সমীকরণ। সব সমীকরণই কিসের সমীকরণ? সঞ্চার পথের সমীকরণ। সেটা সরল রেখার হোক, সেটা বৃত্তের হোক, সেটা পরাবৃত্তের হোক, সেটা উপবৃত্তের হোক, সেটা অধিবৃত্তের হোক। এবং আমরা যখন কণিক পড়ছিলাম সেকেন্ড ইয়ারে তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখে আসছিলাম যে সঞ্চার পথ দিয়েই আসলে সব সমীকরণ নির্ণয় করতে হয়। তার মানে আমরা বুঝলাম আমরা জ্যামিতিতে যত সমীকরণ পড়ব সবই সঞ্চার পথের সমীকরণ এবং ওই সঞ্চার পথে চলমান বিন্দুটা আসলে এক্স ওয়াই বিন্দু। এইটুকু কথা মোটামুটি মাথায় ধরে রাখো, তাহলে আমাদের যে কোনো সমীকরণ পড়ার সুবিধা হবে। আমরা সমীকরণ অ্যাকচুয়ালি যে এই সমীকরণটা এইভাবে পড়বো না, ওই সমীকরণটা কিভাবে সঞ্চার পথ থেকে আসছে এটা আমরা একটু জেনে শুনে তারপরে হচ্ছে পড়বো। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা সঞ্চার পথের কনসেপ্ট দিয়ে আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নিয়ে আসি, তাহলে বোঝা যাবে যে দুই বিন্দুগামী একটা বেসিক সরল রেখা। এটা আমরা জানি যে এই কথা কিন্তু আমরা জানি যে x1 y1 এবং x2 y2 এই হচ্ছে দুইটা বিন্দু। এই দুইটা বিন্দু দিয়ে যদি একটা রেখা পাস করে তাহলে এই রেখার সমীকরণ কিন্তু আমরা এইভাবে শিখতাম যে x মাইনাস x1 ভাগ হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ভাগ হচ্ছে y1 মাইনাস y2। এইভাবে আমরা সমীকরণটা মুখস্থ করতাম, বা এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে আমাদের একটা বিন্দু যদি হয় 1 এবং 2 আর একটা বিন্দু হতো ধরো 7 এবং 1, এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে x মাইনাস 1 ভাগ x1 মাইনাস x2, তার মানে 1 মাইনাস 7 ইকুয়ালস টু y মাইনাস y1 ভাগ হচ্ছে y1 মাইনাস y2। তার মানে আমাদের হবে হচ্ছে x মাইনাস 1 ভাগ মাইনাস 6 ইকুয়ালস টু y মাইনাস 2 ভাগ হচ্ছে 1। এখন আর গুণন করে দিলে আমাদের সমীকরণ চলে আসবে। তার মানে x মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 6y প্লাস হচ্ছে 12, তার মানে হচ্ছে x প্লাস 6y মাইনাস 13 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের সরল রেখাটার সমীকরণ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন কথা হচ্ছে এই দুই বিন্দুগামী সরল রেখাতে তো কোথাও সঞ্চার পথের কথা আমি বলি নাই, কোথায়ও কিন্তু সঞ্চার পথের কথা আমি বলি নাই। তারপরেও সঞ্চার পথ দিয়েই কিন্তু এই সমীকরণটা আসছে, বাট এখানে সঞ্চার পথের কনসেপ্টটা গোপন করে রাখা হয়েছে, যে এখানে সঞ্চার পথ আছে বাট সঞ্চার পথের কনসেপ্টটা এখানে গোপন করে রাখা হয়েছে। তাহলে সেটা কিভাবে কি রাখা হয়েছে সেটা আমরা খুঁজে বের করি। এখন কথা হচ্ছে এই যে সরল রেখা এই দুই বিন্দু দিয়ে পাস করছে, এইটা আমি না বলে আমি যদি এই কথা বলি যে এই সরল রেখার উপর একটা চলমান বিন্দু ছিল হচ্ছে xy, এই বিন্দুটা চলমান বিন্দু ছিল এবং এই বিন্দুটা এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই রাস্তা দিয়ে যেহেতু হেঁটে বেড়াচ্ছে তার মানে এই বিন্দু যে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে সেইটা রাস্তাটাই হবে এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তার মানে আমরা এখন আর দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার চেষ্টা করতেছি না, আমরা এই xy যে বিন্দুটা এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ বের করার ট্রাই করতেছি, যে এই বিন্দুটা কোন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, সে এই রাস্তাটা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখন সে যেহেতু এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে তাহলে তার বিন্দুকে আমি ধরলাম হচ্ছে xy, তাহলে বিন্দুটা হচ্ছে xy। এখন এই বিন্দুর সাথে এই x1 y1 বিন্দু সে যে সরল রেখা তৈরি করবে, আবার এই পাশে আরেকটা যে সরল রেখা তৈরি হবে, এই দুইটা সরল রেখার মধ্যকার কোণ কিন্তু 0 ডিগ্রি দুই অংশের, অর্থাৎ এই অংশ এবং এই অংশকার কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর আমরা তার মানে বলতে পারি তারা একই সরল রেখা বা তারা সমান্তরাল, তারা একই সরল রেখা বা তারা সমান্তরাল। এখন আমরা এই কথা জানি
দুইটা সরল রেখা যদি একই সরল রেখা নির্দেশ করে বা দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয়, এদের ঢাল কিন্তু হচ্ছে সমান হয়, ঢাল সমান হয়। তার মানে এই পাশের রেখার ঢাল আর এই পাশের রেখার ঢাল কিন্তু হবে সমান। কথা বুঝতে পারছে কিনা? তার মানে এই অংশের ঢাল ইকুয়াল টু হবে হচ্ছে পরের অংশের ঢাল। আর ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কোটির পার্থক্য ভাগ হচ্ছে ওই যে লম্ব ভাগ ভূমি ট্যান থিটা, আর লম্ব হয় হচ্ছে কোটি দিয়ে। তার মানে কোটির পার্থক্য ভাগ হচ্ছে ভুজের পার্থক্য। তার মানে এই দুইটাতে যদি কোটির পার্থক্য করি তাহলে y মাইনাস y1 ভাগ হচ্ছে ভুজের পার্থক্য x মাইনাস x1 ইকুয়াল টু এই অংশেরটার কোটির পার্থক্য হবে y মাইনাস y2 ভাগ হবে হচ্ছে x মাইনাস x2। এখন এই যে জিনিসটা আমরা লিখলাম, এই জিনিসটাকেই আমরা কিন্তু একটু এডিট করলে এই জিনিসটা এইটা হয়ে যাবে, এই জিনিসটাই এটা হয়ে যাবে একটু এডিট করলেই। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এই অংশের ঢাল ইকুয়াল টু আমি লিখছি এই অংশের ঢাল, একই কথা। এখন এইটাকে আমরা যদি এডিট করি তাহলে এই সরল রেখাটা আর এই সরল রেখাটা সেম হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে মনে হইতে পারে যে এটা দেখে মনে হইতে পারে যে কি উলট পালট, এটার সাথে তো এটা হুবহু মিলতেছে না, x1 x2 আছে, এখানে y1 y2 আছে, বাট এখানে x x1, এখানে x x2 এই জাতীয় কথা মনে হইতে পারে। এটা কোনো সমস্যা না, এটা আমরা আর গুণন করার পরে এইখান থেকে যে একটা xy টার্ম কেটে যাবে, তখন হুবহু এই জিনিসটা চলে আসবে। তার মানে আমাদের কথা হচ্ছে সরল রেখায় আমরা যত সমীকরণ পড়বো এতক্ষণের আলোচনায়, সরল রেখা বৃত্ত তিত্ততে আমরা যত সমীকরণ পড়বো সব সমীকরণই আসলে সঞ্চার পথের সমীকরণ। তার মানে আমরা টোটাল জ্যামিতি পড়বো হচ্ছে সঞ্চার পথের উপর বেস করে। এই জন্য হচ্ছে আমাদের কাজ হচ্ছে সঞ্চার পথটা ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এতক্ষণ কোনো অঙ্ক করি নাই, এতক্ষণ আমরা জাস্ট একটা কথাই বলছি যে সরল রেখার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সঞ্চার পথ ধরে নিতে হবে, সঞ্চার পথের খুব মারাত্মকভাবে ধরে নিতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের মাথার মধ্যে জাস্ট একটুকু থাকলেই চলতেছে যে আমরা সঞ্চার পথকে খুব সিরিয়াসলি নিতে হবে, এটাকে মানে হালকা নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে আমরা পড়া শুরু করব হচ্ছে সরল রেখা। আজকে এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো শুধু এমসিকিউতে কাজে লাগানো যাবে বোর্ড পরীক্ষায়, এমসিকিউতে কাজে লাগানো যাবে বোর্ড পরীক্ষায়, অন্য কোথাও রিটেনে কাজে লাগানো যাবে না। তবে ভর্তি পরীক্ষায় যখন যাব তখন এটা আমরা রিটেনে কাজে লাগাইতে পারবো, বাট এখন বোর্ড পরীক্ষায় রিটেনে কাজে লাগানো যাবে না। আমি আবার বলি, রিটেনে কাজে লাগানো যাবে না, এটা অবশ্যই হচ্ছে মানে ভর্তি পরীক্ষার সময় রিটেনে কাজে লাগানো যাবে। বাট আপাতত এই জিনিস আমরা শিখলে যেটা হবে, আমাদের ছবি আঁকা বা ছবি রিলেটেড কথাবার্তা বলা সহজ হয়ে যাবে, যে কোনো একটা জিনিসের ছবি আঁকতে পারতে হবে। জ্যামিতির মেইন কনসেপ্ট হচ্ছে ছবি আঁকা আর সঞ্চার পথ, এই দুইটা ক্লিয়ার হইলে জ্যামিতি সব নিজেই পড়ে ফেলা যায়। ওকে, এখন চিন্তা করি যে আমাদের এইটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এটা একটা বাস্তব সংখ্যা রেখা, এখানে কতগুলো আমরা বিন্দু পয়েন্ট করি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা -1, এটা -2, এটা -3, এটা হচ্ছে -4। তার মানে এটা একটা সংখ্যা রেখা হতে পারে, এটা একটা স্কেলও হতে পারে, যে আমরা যে স্কেল দিয়ে মাপামাপি করি এই টাইপের একটা স্কেল হতে পারে এটা। এখন এই জায়গাতে একজন লোক দাঁড়ায় ছিল, তার বিন্দু ছিল হচ্ছে 1, তার মানে সে 1 নাম্বার বিন্দুতে অবস্থান করতেছিল। একটা লোক 1 নাম্বার বিন্দুতে বা 1 নাম্বার পয়েন্টে, সে এইখান থেকে উঠে সে হচ্ছে 4 নাম্বার বিন্দুতে চলে আসছে। কোশ্চেন হচ্ছে সে কত একক দূরত্ব অতিক্রম করছে। তাহলে সে এই 1 একক, 2 একক, 3 একক, 3 ঘর যার দূরত্ব অতিক্রম করছে। তার আদি অবস্থান ছিল 1 এবং ফাইনাল অবস্থান হচ্ছে 4, এবং সে যে দূরত্ব অতিক্রম করছে এই দূরত্বটা হচ্ছে 3 একক। তাহলে 1 এবং 4 এর ভিতরে পার্থক্যই কিন্তু হচ্ছে, পার্থক্য মানে কি বড়টা বিয়োগ ছোটটা, পার্থক্য আমি বলছি, বিয়োগ বলি নাই, পার্থক্যটাই হচ্ছে 3, তার মানে 3টাই হচ্ছে দূরত্ব। পার্থক্য মানে বড়টা বিয়োগ ছোটটা, আর দূরত্ব মানে পার্থক্য হবে এই জন্য যে দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না, দূরত্ব আজীবন পজিটিভ, তার মানে অবশ্যই বড়টা বিয়োগ ছোটটা। তার মানে আমরা বুঝলাম যে কোনো বিন্দু 1 নাম্বার থেকে উঠে 4 নাম্বারে চলে গেলে সে 3 একক দূরত্ব অতিক্রম করে। তার মানে দূরত্ব ইকুয়াল টু হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? বিন্দুর পার্থক্য। তার মানে আমরা বলতে পারি দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য, দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য, এটাকেই আমরা দূরত্ব বলে ফেলতে পারি। আবার কথাটা আমরা এভাবেও বলতে পারি যে একটা বিন্দু, একটা বস্তু 1-এ ছিল, সে 1 থেকে উঠে -3-তে চলে আসছে। তাহলে দেখি সে কয় একক দূরত্ব অতিক্রম করছে,
সে হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক দূরত্ব অতিক্রম করছে। তাহলে তার দূরত্ব সে ছিল হচ্ছে 1-এ, চলে গেছে -3-তে। তাহলে 1 বড় না -3 বড়? অবশ্যই 1 বড়। তাহলে পার্থক্য হবে হচ্ছে বড়টা বিয়োগ ছোটটা। তাহলে দেখা যাচ্ছে এখানেও 4। তার মানে দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য। তার মানে আমি যদি তোমাকে দুটা বিন্দু বলি, তুমি খুব সহজেই দূরত্ব বের করে ফেলতে পারবা, এবং দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য। তাহলে 1 নাম্বার কথা আমরা বলে ফেলি যে দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য। তার মানে আমাদের কাছে যদি দুইটা বিন্দু থাকে আমরা দূরত্ব বলে দিতে পারবো। ধরো একজন ছিল 2-তে, সে চলে গেছে -9-এ। তার মানে তার দূরত্বের পার্থক্য হবে হচ্ছে 2 -9। অবশ্যই বড়টা বিয়োগ ছোটটা। তাহলে মানে সে 11 একক দূরত্ব অতিক্রম করছে। আবার আমরা এই কথাটা এভাবে বলতে পারি যে একটা বস্তু বা একটা ব্যক্তি, সে ছিল হচ্ছে -4-এ, এইখান থেকে চলে গেছে সে হচ্ছে -11-এ। -4 থেকে -11, তাহলে এখানে বড় কে? অবশ্যই -4 বড়। তার মানে তার দূরত্ব হবে হচ্ছে, তার দূরত্ব ইকুয়াল হবে হচ্ছে বড়টা বিয়োগ ছোটটা। ঠিক আছে? তার মানে -4 থেকে -11 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 7। তাই তো? তার মানে দূরত্ব মানে অলওয়েজ পার্থক্য, দূরত্ব মানে দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য। তার মানে আমরা যদি দুইটা বিন্দু পাই, সাথে সাথেই আমরা দূরত্ব পেয়ে যাব, এটা কোনো সমস্যা না। এইবার কথা হচ্ছে আমি একটা বিন্দু বলে দেব। এতক্ষণ কথা বললাম হচ্ছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে দূরত্ব পাওয়া যাবে। আর এখনকার কথা হচ্ছে একটা বিন্দু বলবো, আমি দূরত্ব বলে দিব, আর একটা বিন্দু বলতে হবে। আমি একটা বিন্দু বললাম 1, আর বললাম সে 2 একক ডানে যাবে। তার মানে আমি একটা বিন্দু বলতেছি 1 এবং বলতেছি 2 একক ডানে যাবে। তার মানে আমি একটা বিন্দু বলছি আর দূরত্বটা বলছি, আর একটা বিন্দু বের করতে হবে। ঠিক আছে? আমি বললাম বিন্দু আছে 1, সে 2 একক ডানে যাবে। তার মানে তার অবস্থান হবে 1-এর থেকে 1, 2, 3। তার মানে 1 ছিল, 2 একক ডানে গেছে, তার মানে তার অবস্থান হবে 3। আমরা এখানে যোগ করলাম। কিন্তু আমরা বাস্তব সংখ্যা রেখায় ডান দিকে যতই যাই ততই ধীরে ধীরে বাড়তে থাকে। যেহেতু বাড়ে সেহেতু আমরা যোগ করছি। তার মানে আমরা 2 নাম্বার একটা কথা শিখলাম যে বাড়লে আমাদের যোগ করতে হবে, বাড়লে যোগ করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে 2 নাম্বার কথা, যে বাড়লে যোগ। আবার আমি 1-এ ছিলাম, আমি বলছি যে আমি 3 একক বামে আসব। 3 একক বামে, আমি 1-এ ছিলাম, 3 একক বামে আসব। তার মানে আমি 1-এ ছিলাম, আমার অবস্থান একটা ছিল 1, আমি 3 একক বামে যাব, দূরত্ব বলে দিছি, আমাকে আরেকটা অবস্থান খুঁজে বের করতে হবে। তাহলে এইখান থেকে 1 একক, 2 একক, 3 একক, তার মানে হবে -2। তাহলে আমি 1-এ ছিলাম, 3 একক বামে আসছি, বিয়োগ করে দিলাম, রেজাল্ট হচ্ছে -2। তাহলে আরেকটা বিন্দু পাওয়া গেছে। কিন্তু বাস্তব সংখ্যা রেখায় আমরা যত বামে যাই তত কমে, আর এই জায়গা যেহেতু আমি বামে গেছি সেহেতু মাইনাস করছি। তার মানে আমরা হচ্ছে শিখলাম কমলে আমরা বিয়োগ করব। ঠিক আছে? তার মানে আমাদের টোটাল কথা হচ্ছে 3টা। একটা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য। 2 নাম্বার কথা হচ্ছে বাড়লে আমরা যোগ করব, কমলে আমরা বিয়োগ করব। 1 নাম্বার কথা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য, এবং 2 নাম্বার কথা হচ্ছে বাড়লে আমরা যোগ করব, কমলে আমরা বিয়োগ করব। এই 3টা কথার উপর বেস করেই আমরা আসলে এমসিকিউ রিলেটেড যে সমস্ত কথাবার্তা আছে এই সরল রেখা চ্যাপ্টারে, এইগুলো আমরা খুব সহজেই শিখে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার সহজ একটা কাজ করি, সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করি। এটা আমরা জানতাম যে 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। সবচেয়ে সহজ কথা ছিল হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। তাহলে আমি একটা বিন্দু বলতেছি হচ্ছে 1, 2, আর একটা বিন্দু বলতেছি হচ্ছে 5, 8। এই 2টা বিন্দুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এই একটা বিন্দু আর এই আর একটা বিন্দু, এই 2টা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করব। একবারে মাঝখানের বিন্দুটা আমরা নির্ণয় করব, মধ্যবিন্দু। এখন কথা হচ্ছে এই মধ্যবিন্দু কিন্তু দূরত্বকে 2 ভাগে ভাগ করবে। তার মানে এই পাশ হবে একটা অর্ধেক দূরত্ব, এই পাশ হবে আর একটা অর্ধেক দূরত্ব। আমি কিভাবে কথাগুলা বলি এই কথাগুলা বুঝে নিতে হবে। আমরা যখন ভুজ হিসাব করব তখন শুধু ভুজ, আমার এইখানে ভুজ হচ্ছে 1 আর এইখানে ভুজ হচ্ছে 5। তাহলে 1 থেকে 5 দূরত্ব কত? 1 আর 5-এর মধ্যে দূরত্ব কত? 4। তার মানে পার্থক্য হচ্ছে দূরত্ব, 1 নাম্বার কথা।
তাহলে 4 যদি হয়, 1 এবং 5-এর মধ্যকার দূরত্ব যদি 4 হয়, তাহলে অর্ধেকের দূরত্ব হবে হচ্ছে 2 এবং 2। ঠিক আছে, অর্ধেকরে 2 ভাগে ভাগ করে দিলাম। তাহলে 1 থেকে 5 বাড়ছে না কমছে? বাড়ছে, তার মানে আমরা যোগ করব। তার মানে 1 রে 2 যোগ করার পরে 1 হবে হচ্ছে 3, আবার 3 রে 2 যোগ করার পরে হবে হচ্ছে 5। কথা বুঝতে পারছে কিনা? এবার আমরা কোটির হিসাবে চলে যাই। 2 থেকে 8, 2 থেকে 8 দূরত্ব হচ্ছে 6, তার মানে অর্ধেকের দূরত্ব 3, বাকি অর্ধেকের দূরত্বও কিন্তু 3। আবার 2 থেকে 8 বাড়ছে, আর আমরা শিখছি বাড়লে যোগ করতে হয়। তাহলে 2 আছে 3 যোগ হয়ে হবে হচ্ছে 5, আর 5 আছে 3 যোগ হয়ে হবে 8। তার মানে এটাই হবে আচ্ছা আমাদের মধ্যবিন্দু। ঠিক আছে, তার মানে আমরা সবসময় 3টাই কথা, দূরত্ব মানে পার্থক্য, বাড়লে যোগ, কমলে বিয়োগ। কথা ক্লিয়ার? এই যে এইখানে একটা অবস্থান ছিল হচ্ছে 1, দূরত্ব ছিল 2, তার মানে একটা অবস্থান দূরত্ব ছিল, আমরা আর একটা বিন্দু বের করে ফেলছি। আবার কোটির ক্ষেত্রেও একটা অবস্থান ছিল, দূরত্ব ছিল, আমরা আর একটা বিন্দু বের করে ফেলছি। কথা বুঝতে পারছে কি? মানে এটা শুধু মেকানিজমটা শিখলে হবে না ভাই, জিনিসটা কেমনে আসতেছে এটা মাথার মধ্যে বসায় নিতে হবে, তা নাহলে এই জিনিসগুলো ভুল হয়ে যাবে ভাই। ঠিক আছে, ওকে। আমরা আর একটা কথা বলি যে -1 আর একটা বিন্দু বললাম হচ্ছে 3, আর এইদিকে আমরা বললাম হচ্ছে -9 আর একটা বিন্দুকে বললাম আমরা হচ্ছে 12। এই দুইটা বিন্দুর আমরা মধ্যবিন্দু বের করব। ঠিক আছে, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা বের করব। তাহলে মধ্যবিন্দু অবশ্যই টোটাল দূরত্বকে 2 ভাগে ভাগ করবে। এখন কথা হচ্ছে -1 থেকে -9 কে বড়? -1 বড় না -9 বড়? অবশ্যই -1 বড়। তাহলে পার্থক্য মানে বড়টা বিয়োগ ছোটটা। তাহলে -1 থেকে -9 বিয়োগ দিলে 8 হবে, তার মানে দূরত্ব 8। তাহলে অর্ধেকের দূরত্ব 4 এবং অর্ধেকের দূরত্ব হচ্ছে 4। -1 -9 তার মানে কিন্তু 8, বড়টা বিয়োগ ছোটটা কিন্তু ভাই। এইবার -1 থেকে -9 কিন্তু কমে যাচ্ছে, আর আমরা শিখছিলাম কমলে বিয়োগ। তাহলে এই -1 আছে, সে 4 একক কমে আমার এইখানকারটা হয়ে যাবে -5। কথা বুঝতে পারছি কি? আবার -5 আছে, 4 একক কমে -9, মিলে গেছে, কোনো সমস্যা না। 3 আর 12 দূরত্ব হচ্ছে 9, তার মানে অর্ধেকের দূরত্ব হচ্ছে 9/2, এটাও হচ্ছে 9/2, মানে 7.5 আর কি, 4.5। এখন কথা হচ্ছে 3 থেকে 12 বাড়ছে না কমছে? বাড়ছে। সো বাড়লে যোগ, তার মানে 3 ছিল 9/2 যোগ হয়ে যাবে, তার মানে আমার 3 ছিল 9/2 যোগ হয়ে যাবে, তার মানে আমাদের বিন্দুটা হবে -5, 6 আর 9 15/2। এই হচ্ছে আমাদের বিন্দুটা, মধ্যবিন্দু। তার মানে আমরা দূরত্ব এবং যোগ বিয়োগের কনসেপ্টে আমরা চাইলে আর একটা বিন্দু নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু নিয়ে এই দুইটা কথাই বললাম। এই দুইটা কথা বললে মধ্যবিন্দু মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। এবার আমাদের কাজ হচ্ছে আমরা সমত্রিখণ্ডন বিন্দু বের করব। সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয়। ঠিক আছে, সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয়, সমান 3 খণ্ড করবে এরকম বিন্দু নির্ণয়। আমরা একটা উদাহরণ নেই যে 1, 2 একটা হচ্ছে বিন্দু, আর একটা হচ্ছে 10, 17, এইটা হচ্ছে আর একটা বিন্দু। এই দুইটা বিন্দুকে সমত্রিখণ্ডন বিন্দু করবে, অর্থাৎ 3 খণ্ড করবে। এই দুই বিন্দুকে এই বিন্দু আমরা নির্ণয় করব। তার মানে এইটা একটা খণ্ড হলো, এইটা একটা খণ্ড, তার মানে 3 খণ্ড হয়ে গেছে সমত্রিখণ্ডন। 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড। এই অঙ্ক আমরা করতাম, এই প্রথম বিন্দুকে আমরা বলতাম হচ্ছে 1:2 অনুপাতে ভাগ করছে, আর পরেরটারে আমরা বলতাম হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করছে। তখন আমরা দুইটা যদি অনুপাতের ফর্মুলা দিতাম তখন কিন্তু আমাদের উত্তর চলে আসতো। তো আমরা এইভাবে এটা সলভ করতে পারি। তো আমরা এটার মেকানিজমকে আমরা আরেকটু দেখি সহজ করা যায় কিনা। এখন আমরা যে দূরত্বের কনসেপ্ট শিখছি, শুধু ভুজের কথা যদি চিন্তা করি, 1 থেকে 10 দূরত্ব হচ্ছে 9, তাহলে 3 খণ্ডের দূরত্ব হচ্ছে 9। 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 3 খণ্ডের দূরত্ব হচ্ছে 9, তাহলে এক এক খণ্ডের দূরত্ব 3, 3, 3। ঠিক আছে, এবার খেয়াল করি, 1 আছে, দূরত্ব 3 আছে, তাহলে এই বিন্দু পেয়ে যাব। আবার এই বিন্দু আছে, দূরত্ব 3 আছে, আমরা এই বিন্দু পেয়ে যাব। কথা বুঝতে পারছি কিনা? ওই যে একটা বিন্দু আর দূরত্ব থাকলে আর একটা বিন্দু বের করে কিভাবে। তাহলে 1 থেকে 10 বাড়ছে, বাড়লে যোগ, তাহলে 1 ছিল 3 যোগ হয়ে 4, আবার 4 ছিল 3 যোগ হয়ে হবে হচ্ছে 7,
আবার 7 ছিল 3 যোগ হয়ে হচ্ছে 10। কথা বুঝতে পারছি কিনা? তার মানে আমরা প্রথমে বের করে দূরত্ব পেলে খণ্ডের দূরত্ব বের করে নিব, তারপরে বিন্দু দূরত্ব আছে আর একটা বিন্দু বের করে ফেলবো। ওই যে 3টা কথা আমরা শুরুতেই শিখে আসছিলাম, জাস্ট ওই 3টা কথা। আবার 2 থেকে 17 দূরত্ব হচ্ছে 15, 3 খণ্ডের দূরত্ব 15, তার মানে এক এক খণ্ডের হচ্ছে 5 5 5। তাহলে 2 থেকে 17, 2 থেকে 17 বাড়ছে, বাড়লে যোগ, তাহলে 2 ছিল 5 বেড়ে হয়ে যাবে 7, 7 ছিল 5 বেড়ে হয়ে যাবে 12, 12 ছিল 5 বেড়ে হয়ে যাবে 17। তার মানে এই 4 7 আর হচ্ছে 7 12, এই দুইটা বিন্দুই হচ্ছে আমাদের সমত্রিখণ্ডন বিন্দু। সো এই দুইটা বিন্দুই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আমরা আরেকটা উদাহরণ দিই। 1 2, এইদিকে আমরা বললাম হচ্ছে -8, আর একটা বললাম হচ্ছে 12। এই আমরা বললাম যে এই দুই বিন্দুর সমত্রিখণ্ডন বিন্দু বের করব। তাহলে এই দুই বিন্দুকে সমান 3 খণ্ডে ভাগ করবে, এইরকম বিন্দু দুইটা আমাদের লাগবে। তাহলে 1 থেকে -8 দূরত্ব হচ্ছে 9, তার মানে এক এক খণ্ডের দূরত্ব হচ্ছে 3 করে। ঠিক আছে, তাহলে 1 থেকে -8 তার মানে কমে গেছে, সো কমলে বিয়োগ হয়। তাহলে 1 থেকে 3 কমলে -2, -2 থেকে 3 কমলে -5, -5 থেকে 3 কমলে -8, মিলে গেছে। আবার 2 থেকে 12 দূরত্ব হচ্ছে 10, তাহলে এক এক খণ্ডের দূরত্ব হবে হচ্ছে 10/3, 10/3, 10/3। তাই তো, ভগ্নাংশ হইলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে 2 থেকে 12 বাড়ছে, আর আমরা জানি বাড়লে হচ্ছে যোগ। তাহলে বাড়লে যদি যোগ হয়, 2 ছিল 10/3 বেড়ে যাবে, তার মানে 2 + 10/3, এই হবে একটা বিন্দু। আরো 10/3 বেড়ে যাবে, তার মানে 2 + 10/3 যোগ 10/3, এই আর একটা বিন্দু। এখন এইটুকু একটু যে লসাগু করে যোগ করলেই কিন্তু আমাদের ব্যাপার চলে আসবে। তার মানে এটা হবে -2, 6, 16 ভাগ হচ্ছে 3, এখানেও কিন্তু এটা যোগ করে দিলেই বিন্দুগুলা চলে আসবে। কথা বুঝতে পারছে কিনা? তার মানে ভগ্নাংশ হোক, বারুক, কমুক, এইগুলাতে আমাদের কোনো সমস্যা না, আমরা চাইলেই এটার উত্তর খুব সহজেই বের করে ফেলতে পারি। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে অন্তর্বিভক্ত করা। ওই যে ছিল, আমরা এরকম ফর্মুলা লিখতাম যে x1 y1 আর একটা বিন্দুকে আমরা বললাম হচ্ছে x2 y2, এই দুইটা বিন্দুকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এদের মাঝখানে ভাগ করে। এরকম কোন বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে এই যে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ ভাগ হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল, কমা আবার প্রথম অনুপাত দ্বিতীয় কোটি প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম কোটি ভাগ হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে অন্তর্বিভক্তের বিন্দু বের করতাম, বহির্বিভক্তের ফর্মুলা দিয়ে বহির্বিভক্ত বের করতাম। কিন্তু আজকে আমরা যেটা করব, ছবি থেকেই আমরা অন্তর্বিভক্তের বিন্দু বের করা শিখব। এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ছবি থেকে যদি আমরা অন্তর্বিভক্তের বিন্দু ক্যালকুলেশন করা শিখি, তাহলে যেটা সুবিধা হবে যে জ্যামিতি রিলেটেড যে কোনো ছবি আঁকলেই ওই ছবি নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চিন্তা ভাবনা করার রাস্তাটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি, ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। কেননা আমি একটা ছবি আঁকতে পারলাম বা ছবি নিয়ে চিন্তা ভাবনা করতে পারলাম না, তখন কিন্তু ভাই আমরা ধরা খেয়ে যাব, একবারে বিপদ হয়ে যাবে তখন। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ওই কাজটাই করব যে আমরা ট্রাই করব যে এই সরল রেখার ভিতরে অন্তর্বিভক্তের বিন্দুটা খুঁজে বের করার জন্য। এখন বেসিক কনসেপ্টটাকে, x1 y1 হচ্ছে একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে x2 y2, ঠিক আছে? এই দুইটা বিন্দু সংযোগ সরল রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ক্লিয়ার? m1:m2 অনুপাতে। তার মানে এই প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত একটা অনুপাত m1, আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আরেকটা অনুপাত হচ্ছে m2। প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত m1, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত m2। তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কিন্তু m1 + m2। এটুকু বুঝছে কিনা? প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে m1 ঘর, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে m2 ঘর। তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব হবে কিন্তু m1 + m2 ঘর। কথা বুঝতে পারছে কি কথা?
ওকে, আমরা একটা অঙ্ক নিয়ে নিই। আমাদের বলছে যে 1 2 আর একটা বিন্দু আমি বললাম হচ্ছে, আরেকটা বিন্দু বললাম হচ্ছে 11 17, এই দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এইরকম আমরা বিন্দু বের করব। একবারই বলবো এটা ধরে নিতে হবে ভাই, একবারই বলবো এটা ধরে নিতে হবে যে এত এবং এত বিন্দুদ্বয় সংযোগ সরল রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এদের অন্তর্বিভক্ত করবে, বিন্দুটা মাঝখানে হবে, তার মানে এইটা। তাহলে প্রথম বিন্দু থেকে এই বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে 3 ঘর, আর দ্বিতীয় বিন্দু থেকে এই বিভক্তকারী বিন্দু হচ্ছে 2 ঘর। তাহলে এই 3:2 হয়ে গেল। কথা কি ক্লিয়ার ভাই? এইটুকু হচ্ছে 2 ঘর আর এইটুকু হচ্ছে 3 ঘর, কেননা আমি বলছি 3:2। ক্লিয়ার? তাহলে মোট দূরত্ব কিন্তু 5 ঘর, দুই বিন্দুর ভিতরে মোট দূরত্ব হচ্ছে 5 ঘর। এখন আমি যদি বলি 1 থেকে 11 দূরত্ব কত? 1 থেকে 11 দূরত্ব কত? 10। কয় ঘরের দূরত্ব? 10। 5 ঘরের দূরত্ব 10। এক এক ঘরের দূরত্ব কত? এক এক ঘরের দূরত্ব কিন্তু 2। ঐকিক নিয়ম যে 1 থেকে 11 মানে দূরত্ব 10, তার মানে 5 ঘরের দূরত্ব 10, কেননা এদিকে 3 ঘর এদিকে 2 ঘর। 5 ঘরের দূরত্ব হচ্ছে 10, তার মানে এক এক ঘরে 2। তাহলে এইটুকু যে 3 ঘর, এই 3 ঘরের দূরত্ব হবে কিন্তু 6। কথা বুঝতে পারছি কিনা? 3 ঘরের দূরত্ব হবে 6। আবার কোটিতে যাই, 2 থেকে 17 দূরত্ব হচ্ছে 15। কয় ঘরের দূরত্ব 15? 5 ঘরের দূরত্ব 15, তার মানে এক এক ঘরে 3। তাহলে এই 3 ঘরের দূরত্ব যেটা হবে সেটা হবে কিন্তু 9। এইটুকু বুঝতে পারছে কিনা? এই দূরত্বটা কিন্তু 3 না, এই দূরত্বটা 3 ঘর, আর প্রত্যেক ঘরে 2 করে হলে 3 ঘরের দূরত্ব হচ্ছে 6। কথা ক্লিয়ার ভাই? এবার দেখি 1 থেকে 11 বাড়ছে, বাড়লে হয় যোগ, তার মানে 1 ছিল 6 ঘর, 6 দূরত্ব বেড়ে যাবে, হবে হচ্ছে 7। ভুজের হিসাব শেষ। আবার 2 থেকে 17 বাড়ছে, তাহলে 2 ছিল 9 বেড়ে যাবে, হবে হচ্ছে 11। এই হবে হচ্ছে আমাদের উত্তর। কথা কি বুঝতে পারছি? এই জাতীয় আমরা আর একটা কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের এই লাইন একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতেছি যে একটা বিন্দু হচ্ছে 1 2, আর একটা বিন্দু হচ্ছে -9, আর একটা বললাম হচ্ছে ধরো 18। এই দুই বিন্দুর আমরা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এরকম বিন্দু বের করি 3:2। তার মানে এদের ভাগকে এই বিন্দুটা এইদিকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তার মানে এইটুকু হচ্ছে 3 ঘর আর এইটা হচ্ছে 2 ঘর, তাহলে মোট দূরত্ব হচ্ছে 5 ঘর। খেয়াল করি, 1 থেকে -9 দূরত্ব হচ্ছে 10, 5 ঘরের দূরত্ব 10, এক এক ঘরের দূরত্ব 2, তাহলে এই 3 ঘরের দূরত্ব হবে হচ্ছে 6। 3 ঘরের দূরত্ব 6। এখন 1 থেকে -9 কমে গেছে, তাহলে 1 থেকে 6 কমে যাবে, হবে হচ্ছে -5। ক্লিয়ার? আবার 2 থেকে 18 দূরত্ব হচ্ছে 16, তাহলে 5 ঘরের দূরত্ব হচ্ছে 16, তাহলে এক এক ঘরের দূরত্ব হচ্ছে 16/5। 16/5, তাহলে 3 ঘরের দূরত্ব হবে 3 × 16/5, তাই তো? 3 × 16/5, তাহলে 3 × 16 48/5, তার মানে এই দূরত্বটা হচ্ছে 48 ভাগ হচ্ছে 5, তাই তো? এখন 2 থেকে 18 বাড়ছে, বাড়লে যোগ, তাহলে 2 48/5 বেড়ে গিয়ে রেজাল্ট হবে 2 + 48 ভাগ 5। এই হবে আমাদের উত্তর। তার মানে উত্তর হবে -5 10 × 58 ভাগ হচ্ছে 5। এই হবে হচ্ছে আমাদের অন্তর্বিভক্তের বিন্দু। তার মানে আমরা এই দূরত্ব ক্যালকুলেশন করে চাইলে এই অন্তর্বিভক্ত বহির্বিভক্তের এই সমস্ত বিন্দু টিন্দু আমরা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে অন্তর্বিভক্তের কনসেপ্ট গেলাম ভাই। আজকের লেকচারে আমরা এই 4টা জিনিস পড়বো, এটা কিন্তু ভাই একটু বারবার ঘেটে ঘেটে লেকচারটা দেখতে হবে। ঠিক আছে? ভিতরে বসায় নিতে হবে। কোনোভাবেই যদি এই জিনিসগুলো তুমি মুখস্থের মতন করে ফেলো ভাই, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন হয়ে যাবে। ঠিক আছে ভাই? এইটা বোর্ড পরীক্ষায় কতটুকু হেল্প করবে আমি জানি না, কেননা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে অনেকে মুখস্থ এমসিকিউ জানা এমসিকিউ চলে আসে, তখন পারা যায় এগুলা।
বাট এই জিনিসগুলো ভাই ভর্তি পরীক্ষায় যে তোমার কি উপকার করবে এটা তুমি এখন বুঝতেই পারবে না। সো এটা একবারে ধরে নিতে হবে ক্যালকুলেশন, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে বহির্বিভক্ত। বহির্বিভক্ত, তাহলে বহির্বিভক্ত দুইটা বিন্দু ভাগ হবে, অবশ্যই বাইরে ভাগ হবে। তাহলে আমি একটা বিন্দু বলতেছি হচ্ছে x1 y1, আর একটা বিন্দু বলতেছি হচ্ছে x2 y2। এদের বাইরে কোনো একটা বিন্দু এদের ভাগ করবে, বাইরে, বিন্দুটা বাইরে। তাহলে আগের মতোই প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত একটা অনুপাত এবং দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আর একটা অনুপাত। তার মানে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত একটা অনুপাত আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আর একটা অনুপাত। তার মানে এই টোটাল দূরত্ব m1 ঘর আর এই টোটাল দূরত্ব হচ্ছে m2 ঘর। তাহলে আমাদের বিন্দু দুইটার মধ্যে যে দূরত্ব এটা কিন্তু m1 মাইনাস m2 ঘর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিন্দু দুইটার মধ্যকার দূরত্ব। কথা ক্লিয়ার? একটা উদাহরণ নেই যে আমাদের একটা বিন্দু আছে হচ্ছে 1 2 আর একটা বিন্দু আছে হচ্ছে 9 18। এদেরকে 5:1 অনুপাতে বহির্বিভক্ত করবে এমন বিন্দু নির্ণয় করব। 5:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে এটা একটা বিন্দু, এটা আর একটা বিন্দু। তাহলে বাইরে আমাদের বিন্দুটা ধরলাম, এই হচ্ছে আমাদের সেই বহির্বিভক্তের বিন্দুটা। তার মানে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে 5 ঘর দূরত্ব আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত হচ্ছে 1 ঘর দূরত্ব। ক্লিয়ার ভাই? 1 ঘর। এইদিকে হচ্ছে এটা 5 ঘর আর এটা হচ্ছে 1 ঘর, কেননা 5:1 বলছি আমি। তার মানে আমার বিন্দু দুইটার মধ্যে যে দূরত্বটা, এই বিন্দু দুইটার দূরত্ব কিন্তু 4 ঘর, কেননা এই পুরাটা 5 ঘর, এইটা 1 ঘর। তার মানে এইটুকু হচ্ছে 4 ঘর, ঠিক আছে? এবার আমরা ক্লিয়ার করি। 1 থেকে 9 দূরত্ব হচ্ছে 8, 4 ঘরের দূরত্ব 8, তাহলে 1 ঘরের দূরত্ব হচ্ছে 2। 1 ঘরের দূরত্ব 2। এবার তুমি খেয়াল করো, তোমার এই কালো দাগটা কিন্তু 1 ঘর। তার মানে এই 9 18 বিন্দুটাকে যদি আমরা 1 ঘর সরায় দিতে পারি তাইলেই কিন্তু আমাদের উত্তর। তাহলে 4 ঘরের দূরত্ব 8, তাহলে 1 ঘরের দূরত্ব হচ্ছে 2। তাহলে 1 ঘরের দূরত্ব 2 আমি লিখে রাখলাম এইখানে, 1 ঘরের দূরত্ব হচ্ছে 2, ঠিক আছে? এবার দেখো 1 থেকে 9 বাড়ছে, তাহলে এইখানেও কিন্তু 1 ঘর বেড়ে যাবে। তার মানে 9 ছিল, 1 ঘরের দূরত্ব বেড়ে যাবে, তার মানে রেজাল্ট হবে 11। ক্লিয়ার? আবার খেয়াল করি, 2 থেকে 18 দূরত্ব হচ্ছে 16, 4 ঘরের দূরত্ব 16, তার মানে 1 ঘরের দূরত্ব হচ্ছে 4। তাহলে এইটা তো 1 ঘর, তার মানে দূরত্ব হচ্ছে 4, 1 ঘরের দূরত্ব। তাহলে এই 18কে যদি আমি 4 একক সরায় দিতে পারি বা 1 ঘর সরায় দিতে পারি তাহলেই কিন্তু কোটি পাওয়া যাবে। তাহলে 18 4 সরে গিয়ে 22, তার মানে এই হবে হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দু। কথা কি ক্লিয়ার কিনা? তার মানে সবসময় প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত একটা অনুপাত এবং দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আর একটা অনুপাত। এখন কথা হচ্ছে, এই যে বহির্বিভক্তের বিন্দু আমরা ডান দিকে আঁকলাম, বহির্বিভক্ত তো বাম দিকেও হতে পারত, বাম দিকেও হতে পারত। এইটাই যদি আমরা 1:5 অনুপাত বলতাম, চিন্তা করো 1:5 অনুপাত, বিন্দুটা যদি আমি এই দিকে ধরতাম তাহলে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত একটা অনুপাত 1, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত অনুপাত হচ্ছে 5। এটা কিন্তু ভাই দেখতে খারাপ দেখা যাচ্ছে যে এত বড় দূরত্বটা 1 ঘর আর এতটুকু দূরত্বটা 5 ঘর। তার মানে এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি মিলতেছে না। যদি কখনো আঁকার পরে প্র্যাকটিক্যালি না মিলে তখন বুঝতে হবে এইটা হবে বাম দিকে, উল্টা পাশে। তাহলে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত 1 ঘর, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী পর্যন্ত 2 ঘর। কথা বুঝতে পারছে? 5 ঘর। এইবার কিন্তু মিলতেছে। সো এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম এইগুলা একবারে প্রাইমারি আলাপ আলোচনা, একবারে প্রাইমারি আলোচনা। তোমাদের কাজ হবে যে আমাদের বইতে যে সরল রেখা চ্যাপ্টারটা শুরু, এই সরল রেখার গিয়ে আমরা আজকে যেটা দেখলাম মধ্যবিন্দু, ত্রিখণ্ডন, চতুর্খণ্ডন, এই টাইপের, তারপরে অনুপাত দিয়ে, অনুপাত দুইটা, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এই যতগুলো আছে ধীরে ধীরে আগাইতে হবে ভাই। যতগুলো আছে অনেকদিন যাবত যেহেতু তোমাদের সরলরেখা পড়া নাই, এই সরলরেখা চ্যাপ্টারের যে কয়টা 4টা জিনিস আমি পড়াইলাম, মধ্যবিন্দু, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত আর অনুপাত, আর একটু জিনিস হচ্ছে সঞ্চার পথের অঙ্কগুলা খুঁজে বের করবা, সঞ্চার পথ,
এই কয়টা জিনিস, সব কয়টা জিনিসের ছবি আঁকবা নিজে নিজে ভাই। অঙ্ক হোক না হোক তুমি ছবি আঁকবা। ছবি আঁকার পরে আজকে যেটুকু কথা বললাম এইটুকু কথা অ্যাপ্লাই করে ছবিতে ছবিতে ক্যালকুলেশন করার ট্রাই করবা, কোনো সূত্র লেখবা না ভাই। এই ছবিতে ছবিতে ক্যালকুলেশন প্র্যাকটিস না করলে কোনো দিন পারা যায় না। আজকে শিখাইলাম, তোমার কাছে মনে হইলো আর জিনিসটা তো সহজ, এটা তো আসলে পারাই যাবে, এইভাবে দূরত্ব হিসাব করে যোগ বিয়োগ করে দেওয়া, বাড়লে যোগ কমলে বিয়োগ, এরকম মনে হইতে পারে ভাই। এটা পারা যায় না ভাই। তোমার কাজ হবে হচ্ছে বই থেকে এই সমস্ত জিনিস কয়টা খুঁজে বের করে তুমি সব কয়টা জিনিসের ছবি আঁকবা। ছবি তোমার পারার দরকার নাই ভাই, তুমি ছবি আঁকবা, ছবিতে ওই দূরত্ব ক্যালকুলেশন করার ট্রাই করবা। আর কোথায়ও যদি তোমার মিস হয়ে যায় বা উত্তর না মিলে তখন তুমি ভিডিওতে এসে আবার দেখে যাবা যে এটা আসলে প্রবলেমটা কি। এইটুকু কাজ তোমাকে করতে হবে, এইটুকু কাজ জাস্ট তোমাকে করতে হবে, বাকি সরলরেখা এমনি হবে। জাস্ট এইটুকু তুমি রেডি হয়ে থাকো। দেখো পরের লেকচার থেকে সরলরেখা আমাদের অনেক গতিতে আগাবে, কেননা আমাদের এই দূরত্বের ক্যালকুলেশন সবাই ক্লিয়ার হয়ে যেতে হবে। যে আমি একটা বড় ছবি আঁকলাম, ছবি এঁকে দূরত্বের কথা আমি ক্যালকুলেশন করে লিখে ফেললাম, তুমি ওই জায়গায় পড়ে আছো, ওইটা ধরতে পারতেছো না, তখন কিন্তু ভাই বাকিগুলা প্রবলেম হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে আজকের আলোচনা এবং এটা প্রাইমারি আলোচনা। বাট বই থেকে যে কাজটা হোমওয়ার্ক আমি দিচ্ছি এটা করতে হবে, এবং কে কয়টা করলে তার ছবি তুলে গ্রুপে আপলোড দিয়ে দিবা। যে বই থেকে কেতাবুদ্দিনের বই ধরো, কেতাবুদ্দিনের বই থেকে এই সব অঙ্ক কয়টা, এই 4 ধরনের অঙ্ক ছবি এঁকে এঁকে, ফর্মুলা ছাড়া ছবি এঁকে এঁকে তুলে অঙ্ক সলভ করে তার ছবি তুলে এই গ্রুপে লেকচার আপলোড দিয়ে দিবা, আমি চেক করব আর কি। ঠিক আছে, পড়ালেখা এখন থেকে করতে হবে ভাই। এখন আসলে আমাদের তো কন্ট্রোল নাই শিক্ষা ব্যবস্থার উপরে। যদি মনে করো যে সবাই পড়ানো শুরু করে, আমরা করোনা পরিস্থিতিতে একটু স্বাভাবিকের ভিতর যেতে পারি, তাহলে আমরাও পড়ানো শুরু করব। তবে অফলাইন হওয়া খুব জরুরি, কেননা সামনাসামনি ইন্টারাকশন না হলে আসলে একটু প্রবলেম হয়ে যায়। আর ভিডিও সেভ থাকবে, তোমরা চাইলে ফ্রেন্ডদেরকেও দিয়ে দিতে পারো। এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই যে ভিডিও তোমরা, এমন মনে হতে পারে যে এই ভিডিও পাইরেসি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। ভাই শেখাটা ইম্পর্টেন্ট, সেই শেখাটা তুমি যেভাবেই করে শিখো না কেন, সেটা তুমি চুরি করে শেখো আর যাই শিখো, শেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো তুমি চাইলে তোমার ভিডিওগুলা ডাউনলোড করে করে পোলাপানিদের দিয়ে দাও, ওরা শিখতে থাক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা গত পর্বে হচ্ছে বেসিক সরলরেখা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এবং গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে দূরত্বের কনসেপ্ট দিয়ে কিভাবে মধ্যবিন্দু, সমত্রিখণ্ডন বিন্দু বা হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই টাইপের সমস্যা সমাধান করা যায়। তো আজকে সেটারই ধারাবাহিকভাবে আমরা আগাবো। তবে আমরা গতদিন যেটা শিখেছিলাম, আমি বারবার বলেছি, এটা রিটার্নে অ্যাপ্লিকেবল না। যেমন মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই একটা বিন্দু হচ্ছে x1 y1 আর এইখানে আরেকটা বিন্দু হচ্ছে x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দু হবে, সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে ভুজ দুইটার গড় ইনটু আর হচ্ছে কোটি দুইটার গড়। এইগুলা কিন্তু কথাবার্তা বইতে আছে। আর আমরা যে কাজটা করতেছিলাম, এই কাজটা হচ্ছে আমরা সরল রেখা বা জ্যামিতিতে ছবির অ্যাডভান্টেজ নিচ্ছিলাম। যে আমরা ছবি দেখে দেখে ডিসিশন নিচ্ছিলাম যে উত্তর কি হবে বা উত্তর কি হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই যে ছবির যে ব্যাপার সেপার, এইগুলো জানা খুব জরুরি। কেননা এই জিনিসগুলা জানলে আমাদের পরবর্তী ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। যেমন ছবি আঁকা, ছবি দেখে ডিসিশন নেওয়া, এই টাইপের জিনিসপত্র আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যেটা করব সেটাও খুব সহজ জিনিস, এটাও আমরা 9-10-এ শিখে আসছি। সেটা হচ্ছে চতুর্ভুজের তৃতীয় শীর্ষ নির্ণয়। ঠিক আছে, আমরা এই সহজ জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি দিই না, আমরা ডাইরেক্ট আসলে কঠিন জিনিসে ঢুকে যাই। আমরা সরলরেখা বেশ কিছুদিন ধরে পড়বো। ঠিক আছে, পরিস্থিতি যেহেতু আসলে যেদিকে দিয়ে আগাচ্ছে, তাতে করে আমাদের আসলে ইন ডিটেলস পড়া ছাড়া কোনো উপায় নাই। কেননা আমরা দীর্ঘ টাইম ধরে পড়ে পড়ে ভুলে যাব, এটা খুব স্বাভাবিক। আবার অনেকেই আছে যারা পরবর্তীতে মেডিকেল কোচিং করবে, তাদের জন্য আবার এই ব্যাপারগুলো পরবর্তীতে যেন হেল্পফুল হয়। আচ্ছা, চতুর্থ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে মাথায় রাখতে হবে বর্গ, রম্বস বা আয়ত বা সামান্তরিক, এই টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা জানি যে ধরে নিচ্ছে আমাদের এটা একটা বিন্দু হচ্ছে 1 2, এটা একটা বিন্দু হচ্ছে 3 5, আর এটা হচ্ছে একটা বিন্দু 7 1। আর একটা শীর্ষ যেটা, এই শীর্ষটা আমরা নির্ণয় করব x y, এই শীর্ষটা আমরা নির্ণয় করব, এটা আমাদের কোশ্চেন। তো চতুর্ভুজের মধ্যে সেটা বর্গ হোক, আয়ত হোক, রম্ব হোক বা সামান্তরিক হোক, সেটা হচ্ছে একটা কর্ণের মধ্যবিন্দু যে বিন্দু হয়, অপর কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু হয়। তার মানে আমরা এই দুইটা বিন্দু দিয়ে এই কর্ণের মধ্যবিন্দু আমরা বের করে ফেলতে পারি। এই মধ্যবিন্দুটা
সেটা হয় হচ্ছে 7 প্লাস 3 ভাগ হচ্ছে 2, এটা একটা বিন্দু হবে। আর 1 প্লাস 5 ভাগ 2 এটা হবে আরেকটা বিন্দু। তার মানে 5 3 এটা হবে হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইটা তো আমরা এই কালো কর্ণটা দিয়ে বের করছি, তাহলে লাল কর্ণ দিয়ে যে মধ্যবিন্দুটা হবে সেটা হবে x প্লাস 1 ভাগ 2 কমা 2 প্লাস y ভাগ হচ্ছে 2। তার মানে ভুজের গড় কোটির গড়, এই বিন্দুটাই কিন্তু আগের এই 5 3 বিন্দুটা হবে। তার মানে ভুজে ভুজ ম্যাচ করবে, কোটিতে কোটি ম্যাচ করবে। তার মানে x প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু হবে 5, আবার y প্লাস 2 ভাগ 2 ইকুয়াল টু হবে হচ্ছে 3। তার মানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 9, এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে আমরা আমাদের xy পেয়ে গেলাম, আমাদের xy হচ্ছে 9 4। এই হচ্ছে আমাদের উত্তর। এটাই হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, পরীক্ষায় আসলে এইটাই আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে। এগুলা কোশ্চেন হচ্ছে যে 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে, রিটেনে। বাট এই সমস্ত কাজও কিন্তু আমরা গতদিনের যে দূরত্বের কনসেপ্ট, ওই দূরত্বের কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলতে পারি। যেমন আমি এইটা বললাম হচ্ছে আমার একটা চতুর্ভুজ, সেটা আয়ত হতে পারে, রম্বস হতে পারে, সামান্তরিক হতে পারে। আমি এই বিন্দুটাকে বলতেছি 1 2, এটাকে বলতেছি 3 4, আর এটাকে বললাম আমি হচ্ছে 5 1। আমরা এই বিন্দুটা নির্ণয় করব, ঠিক আছে। এখন বর্গ, রম্বস, আয়ত বা সামান্তরিক, এদের সবারই একটা কমন বৈশিষ্ট্য আছে। আর এদের কমন বৈশিষ্ট্যটা হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এই কথার মানে হচ্ছে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, যেমন আবার এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু সমান। তার মানে আমরা এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান ধরেই আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। তাহলে আমরা ওই দূরত্বের কনসেপ্টে যাই। 1 থেকে 3 দূরত্ব হচ্ছে 2, এবং এই দূরত্বটা কিন্তু বাড়ছে। 1 থেকে 3 দূরত্ব কিন্তু বাড়ছে। কত বাড়ছে? 2 বাড়ছে। এবং কথা খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এই দিক থেকে এই দিক যাচ্ছি, এই দিকটা ইম্পর্টেন্ট। আমি এই দিক থেকে এটা হিসাব করতেছি, সো উপরেও আমার এই দিক থেকে এটা হিসাব করতে হবে একই দিকে। আমি এই দিক থেকে এই দিকে গেলাম, আবার উপরে এই দিক থেকে এই দিকে আসলাম, তাইলে কিন্তু উল্টা হইল। ডিরেকশন সেম রেখে দূরত্বের কনসেপ্ট দিতে হবে। তাহলে 1 থেকে 3 মানে 2 বাড়ছে, তাহলে উপরেও 2 বাড়বে। 5 থেকে 2 বেড়ে গেলে হচ্ছে 7। একইভাবে কোটিতে 2 থেকে 4 2 বাড়ছে, এদিকেও 2 বেড়ে যাবে। 1 থেকে 2 বাড়লে হচ্ছে 3। এই হবে আমাদের উত্তর। এখন এই কাজটা কিন্তু আমরা এই বিপরীত বাহুতেও সলভ করতে পারতাম। এই বিপরীত বাহুতে সলভ করলে ব্যাপারটা এইরকম আমরা উঠতাম। তাহলে 1 থেকে 5 4 বাড়ছে, তাহলে এইখানেও 4 বাড়ে যেত। 3 থেকে 4 বেড়ে গিয়ে 7। আবার 2 থেকে 1 1 কমছে, তাহলে এখানে 4 থেকে 1 কমে গিয়ে 3। যে কোনো বিপরীত বাহু ধরেই কিন্তু এটা সলভ করা যায়, এটা আমাদের কোনো অসুবিধা না। তার মানে এটা কিন্তু আরো একটা মজার ভাবে সলভ করা যায়, যেখানে আসলে বোঝা যায় না, মুখস্থ করার মতন হয়ে যায়। যে এখানে দূরত্বের কনসেপ্ট অ্যাপ্লাই করলে, আর দূরত্বের যেহেতু এই যে পার্থক্য বেসিক কথা আমরা জানি, সেহেতু দূরত্বের কনসেপ্ট অ্যাপ্লাই করা আমাদের জন্য সুবিধা হয়। তো যে কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে এই বিন্দুটার ক্ষেত্রে দেখো, এই বিন্দুটা কিন্তু এই বিন্দু আর এই বিন্দুর থেকে কাছের বিন্দু, বা এই বিন্দুটা এই দুইটা বিন্দুর সাথে কানেক্টেড, আর এইটা কিন্তু দূরের বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে কাছের বিন্দু, আর এইটা হচ্ছে দূরের বিন্দু। মাথায় রাখতে হবে, কাছের দুইটা বিন্দু যোগ হবে আর দূরের বিন্দুটা বিয়োগ হবে। ভুজে ক্যালকুলেশন করে শুধু ভুজ পাওয়া যাবে। আবার কোটিতে কাছের দুইটা যোগ হবে, তার মানে 1 + 4, দূরেরটা বিয়োগ হবে -2। তাতেও কিন্তু আমাদের আনসার পাওয়া যাবে। তাহলে 8 7, এটা হচ্ছে 5 3। কথা বুঝতে পারছি কিনা? যে কাছের দুইটা যোগ বা কানেক্টেড দুইটা যোগ, দূরেরটা বিয়োগ। এটা কিন্তু মুখস্থ কনসেপ্ট হয়ে যায় ভাই। এই মুখস্থ জিনিসটা ডেঞ্জারাস। সেই জন্য আসলে যেটুক দিয়ে একটু বোঝা যায় বা যেখানে একটু বোঝার কনসেপ্ট আছে, ওইটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আশা করি এইটুকুতে আর কোনো সমস্যা থাকার কথা না। তৃতীয় বিন্দু নির্ণয়, চতুর্ভুজের 3 নাম্বার শীর্ষ নির্ণয়। তবে আমাদের এইটা পরবর্তীতে আমরা শিখবো
যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, আমরা আরেকটা বিন্দু বের করব। এটা আমরা কি করলাম, তিনটা বিন্দু দেওয়া ছিল, আমরা আরো একটা বিন্দু নির্ণয় করছি। বাট আমাদের অঙ্কটাকে আমরা আরেকটু কঠিন করে ফেলতে পারি। ব্যাপারটা তখন এইরকম হয়ে যাবে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, আরো দুইটা বিন্দু বের করবো, এবং এটা আমরা সরল রেখার একবারে শেষের দিকে শিখবো। এগুলো হচ্ছে মাস্টার ক্লাস প্রবলেম আর কি, ঠিক আছে? তো কেবল যেটা শিখলাম এটা দিয়ে আমরা আরেকটা উদাহরণ সলভ করতে পারি। যেমন ধরে নিচ্ছি যে এটা একটা এবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ, এইগুলা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাইপের জিনিস। এবিসি ত্রিভুজ এর এই বাহুটার মধ্যবিন্দু দেওয়া আছে 2 3, এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 4 1, আর এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 7 0। অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। আমাকে বলছে যে এদের শীর্ষ তিনটার স্থানাঙ্ক কত, তার মানে এবিসি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ব্যাপারটা কি, তিন বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, শীর্ষ তিনটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? ওকে, আমাদের কি হচ্ছে, আমাদের একটা ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, তো আমরা হচ্ছে শীর্ষ তিনটি নির্ণয় করব। এখন এই কাজটা আমরা ছবিতে নির্ণয় করতে পারি। এটা কিন্তু একটা ডেঞ্জারাস কাজ ভাই, ডেঞ্জারাস কাজ এই জন্য, তিনটা বাহু আমাদের আননোন, তার মানে এইটার ভুজ আননোন, কোটি আননোন, এইটারও ভুজ আননোন, কোটি আননোন, এইটারও ভুজ আননোন, কোটি আননোন। তিনটা বিন্দু হলে কিন্তু আমাদের ছয়টা জিনিস আননোন, আমাদের তিনটা ভুজ আননোন, তিনটা কোটি আননোন, ছয়টা আননোন ভ্যালু যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে অবশ্যই 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 আমাদের কিন্তু ছয়টা সমীকরণ সমাধান করতে হবে। কাজটা কিন্তু ভাই ডেঞ্জারাস, কাজটা ডেঞ্জারাস মানে কাজটা বেশি ডেঞ্জারাস। তো আমরা এই জিনিসটাই আমরা ছবি এঁকে সলভ করার ট্রাই করব। তো এটা তো কোশ্চেনের ছবি, আমরা এই ছবিটাকে আরো 3 বার এঁকে নিব। তাহলে আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে একটা ছবি, ছবিটাকে একটু এডিট করার ফলেই দেখা যাচ্ছে এখানে একটা চতুর্ভুজের সৃষ্টি হয়েছে, এবং এই চতুর্ভুজটা সামুদ্রিক। এই সামান্তরিকের এই দুইটা কিন্তু বিপরীত বাহু, তার মানে এই বিপরীত বাহু দেখে আমরা বুঝতেছি যে এই চতুর্ভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে আর একটা শীর্ষ দেওয়া নাই, অর্থাৎ সি বিন্দু দেওয়া নাই। তো আমরা চাইলেই কিন্তু এখন সি বিন্দুটা বের করতে পারি। এখন আমরা দূরত্বের কনসেপ্টেও বের করতে পারি, আবার ওই যে যোগ বিয়োগের কনসেপ্টেও বের করতে পারি। সি বিন্দুর জন্য দেখা যাচ্ছে এই দুইটা বিন্দু কাছের বিন্দু, এইটা দূরের বিন্দু, তার মানে কি হবে, কাছের দুইটা যোগ হবে এবং দূরেরটা বিয়োগ হবে, তাহলে আমরা ভুজ পেয়ে গেলাম। ঠিক কোটির ক্ষেত্রেও কাছের দুইটা যোগ হবে আর দূরেরটা বিয়োগ হবে, তাহলে আমরা কোটি পেয়ে গেলাম। তার মানে 7 আর হচ্ছে 2 9, আর এইখানে হচ্ছে -2, এই হবে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। কথা বুঝতে পারছি কি? আমরা ওই যে মানে দূরত্ব দিয়েও তুমি সলভ করতে পারতে, যে এইখানে কত দূরত্ব, এখানে অত দূরত্ব, এখানে আমরা যোগ বিয়োগ দিয়ে করলাম। তবে দূরত্ব দিয়ে অঙ্ক বুঝতে পারা যায়, ভালো অঙ্কটা ফিল করা যায়, বাট এইটা হচ্ছে মুখস্থ হয়ে যায়। এখন আমরা এই ছবিটাকে যদি আমরা এইভাবে আঁকি, তাহলে আমরা আরেকটা সামান্তরিক দেখতে পাচ্ছি এই উপরের দিকে, এবং এই সামান্তরিকের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ শীর্ষের স্থানাঙ্কটা নাই, বাট এই তিনটা আছে। বাট এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুইটা কাছের বিন্দু আর এইটা হচ্ছে দূরের বিন্দু, তাহলে কাছের দুইটা যোগ, তার মানে 2 + 7 হবে যোগ, এবং দূরেরটা বিয়োগ মাইনাস, কাছের দুইটা যোগ সরি কমা আর কি, কাছের দুইটা যোগ 3 + 0, দূরেরটা হচ্ছে বিয়োগ, কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ, তার মানে এ বিন্দুর যেটা স্থানাঙ্ক হবে 9 - 4, তার মানে 5 কমা এখানে হবে 3 - 1 মানে 2, এ বিন্দু হবে হচ্ছে 5 2। এবার আমরা এই ছবিটা মুছে দিব, আমরা আবার আরেকটা ছবি আঁকবো। ছবিটা কেমন, আমরা যদি এইভাবে যোগ করে দিই তাহলে আরেকটা সামান্তরিক তৈরি হবে, এবং এই সামান্তরিকের আমরা বি বিন্দুটা নির্ণয় করব। তাহলে বি বিন্দুর জন্য আমরা কাছের দুইটা যোগ করব, তার মানে 2 + 4, দূরেরটা বিয়োগ করব -7 কমা কাছের দুইটা আমরা যোগ করব 3 + 1, দূরেরটা আমরা বিয়োগ করব। তাহলে আমাদের বি বিন্দুর যেটা স্থানাঙ্ক দাঁড়াবে সেটা দাঁড়াবে 6 - 7 মানে -1, 4, এই হবে হচ্ছে আমাদের এবিসি এর স্থানাঙ্ক। তার মানে আমরা বুঝলাম যে চতুর্ভুজের তিন বাহু দেওয়া থাকলে, চতুর্ভুজের তিন বাহু যদি তিনটা শীর্ষ যদি দেওয়া থাকে, তাহলে আমরা 4 নাম্বার শীর্ষ বের করতে পারি। আবার একই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কোন ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাক বা শীর্ষবিন্দু কয়টা বের করতে পারি। ঠিক আছে, মেকানিজম মোটামুটি একই, এবং এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে চতুর্ভুজের 3 শীর্ষ নিয়ে কথাবার্তা। এটার আলোচনা এতটুকুই, এটা কোনো কঠিন আলাপ আলোচনা না।
এখন আমরা যে কাজটা করব, এখন আমরা করব হচ্ছে মূলত সঞ্চার পথের সমীকরণ নিয়ে আমরা পড়ালেখা করব। এবং গতদিন আমরা বলছিলাম সঞ্চার পথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সঞ্চার পথের সমীকরণ দিয়ে আমরা শুধুমাত্র সঞ্চার পথের সমীকরণ দিয়ে আমরা শুধুমাত্র এই সরল রেখার সঞ্চার পথ না, সঞ্চার পথের সমীকরণ নিয়ে যে কোনো জ্যামিতির সমীকরণই বের করা যায়। যে কোনো জ্যামিতির সমীকরণ সঞ্চার পথের সমীকরণ দিয়ে বের করে ফেলা যায়। তো এক্ষেত্রে আমাদের জানা কিছু ফর্মুলাকে আমরা একটু ওভারভিউ দিয়ে নিই। আমাদের কথা ছিল এরকম যে x1 y1 এটা একটা, আরেকটা বিন্দু হচ্ছে x2 এবং y2 এটা আরেকটা বিন্দু। এই দুই বিন্দুর মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা হয় হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, ভুজদ্বয়ের পার্থক্য ইনটু হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য। এটা ছিল হচ্ছে দূরত্বের ফর্মুলা। তারপরে আমাদের আরো কিছু কথা জানা লাগবে যে এটা একটা সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা একটা সরল রেখা। এই সরল রেখার এদিকে একটা বিন্দু আছে হচ্ছে x1 y1। এই বিন্দু থেকে এই সরল রেখার যে লম্ব দূরত্বটা, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, সেটা হচ্ছে বিন্দুটা রেখার উপর বসবে। তার মানে ax1 প্লাস by1 প্লাস c ভাগ হচ্ছে সহগের স্কয়ার স্কয়ার, x এর সহগ a স্কয়ার, y এর সহগ b স্কয়ার। এটা মডুলাস যেহেতু দূরত্ব, এটা হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের ফর্মুলা। এবং এইগুলা কথাবার্তা আমরা ফার্স্ট ইয়ার থেকেই জানি, একবারে বেসিক কথাবার্তা। আবার দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই যে যদি সমান্তরাল হয় দুইটা সরল রেখা, তো এইটা সরল রেখা হতে পারে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় অবশ্যই x y এর সহগ সমান হবে, শুধু ধ্রুবকের পার্থক্য হবে, শুধু ধ্রুবক পার্থক্য। তাহলে এই দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বটা যদি d হয়, এটাও আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে ধ্রুবকের পার্থক্য ভাগ হচ্ছে এ সহগের স্কয়ার স্কয়ার। এখানেও কিন্তু মডুলাস, আর মডুলাস দেওয়ার দরকার নাই, কেননা উপরে তো পার্থক্য লিখছি, বড়টা বিয়োগ ছোটটা, তো পজিটিভটা চলেই আসবে, আর নিচে রুট থেকে তো পজিটিভ আসবেই। তাহলে এটা একটা কনসেপ্ট। আরো একটা ব্যাপার হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এটা একটা সরল রেখা যেখানে m হচ্ছে x এর সহগ এবং m টা হচ্ছে এই সরল রেখার ঢাল, m হচ্ছে এই সরল রেখার ঢাল। তাহলে আমাদের সরল রেখাটা যদি এইটা হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই টাইপের সরল রেখা যদি হয়, তাহলে এই সরল রেখাটাকে যদি আমি এই প্যাটার্নে নিয়ে যাই, তাহলে x এর সহগ হবে ঢাল। সরল রেখার প্যাটার্ন কিন্তু y ইকুয়াল টু mx, বাট এইখানে কিন্তু y ইকুয়াল টু mx না, যে এইখান থেকে আমরা দেখে ঢাল বলতে পারতেছি না। তো এইটাকে আমরা জোর করে এটা বানাবো, এইটা বানানোর পরে আমরা হচ্ছে x এর সহগরে বলবো ঢাল। তাহলে এডিট করি যে by ইকুয়াল টু হচ্ছে মাইনাস ax মাইনাস c, তার মানে y ইকুয়াল টু মাইনাস a ভাগ bx মাইনাস c ভাগ b, তার মানে এইটা হচ্ছে ঢাল। তার মানে যে কোনো সরল রেখার ঢাল ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস a ছিল x এর সহগ, x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, y এর সহগ। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে এই কয়টা ফর্মুলা, আরো কয়েকটা ফর্মুলাই আমাদের জানা লাগবে। তো এই বেসিক কয়েকটা ফর্মুলার কথা আমি বলে নিলাম, তাহলে আমাদের সঞ্চার পথ বুঝতে সুবিধা হবে। আর মাথায় রাখতে হবে টোটাল জ্যামিতিতে পড়াই অ্যাকচুয়ালি হচ্ছে সঞ্চার পথ বা লোকাস। এইটা যার ক্লিয়ার হয়ে যাবে ভাই, সে সমস্ত সমীকরণ তার ক্লিয়ার হয়ে যাবে, তোমার ধারণাই চেঞ্জ হয়ে যাবে, টোটাল ব্যাপারটা সম্পর্কে ধারণাই চেঞ্জ হয়ে যাবে, যে এতদিন কি ভাবতাম আর আসলে জিনিসটা কি, এটা চেঞ্জ হয়ে যাবে ভাই। তাহলে আমরা যেটা পড়তেছিলাম সঞ্চার পথের সমীকরণ, আমরা বেসিক কথা বলে নিই যে এই একটা রাস্তার সমীকরণ বের করব। এখন এই রাস্তাটা তো এমনি না, এই রাস্তাটা দিয়ে কোনো একটা বিন্দু চলাচল করে দেখেই এইখানে একটা সমীকরণ হয়েছে। এখন গতদিনই আমি বলছিলাম এই বিন্দু যেহেতু এই রাস্তায় চলাচল করে, তার মানে এই বিন্দুটা কিন্তু কোথাও স্থির না, সেটা এদিক ওদিক যাতায়াত করতেছে। একটা বিন্দু এক জায়গা থেকে সরে গেলেই কিন্তু তার ভুজকোটি চেঞ্জ হয়ে যায়, তার মানে এই বিন্দুটার ভুজকোটি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, সে এক জায়গা থেকে এক জায়গা চলে যাচ্ছে, মানে কি তার ভুজ চেঞ্জ হচ্ছে, তার কোটি চেঞ্জ হচ্ছে। তার মানে তার ভুজকোটি নির্দিষ্ট না, বরং তার ভুজকোটি চেঞ্জ হইতে আছে। তো চেঞ্জ যেহেতু হচ্ছে, তার মানে তার ভুজকোটি হচ্ছে চলক,
এই জন্য তার ভুজকোটিকে আমরা এক্স ওয়াই ধরে নিব। অ্যাকচুয়াল কথা হচ্ছে আমরা যত সমীকরণ দেখি ওই সমীকরণের ভিতরে যে এক্স আর ওয়াই দেখি, ওই এক্সটা হচ্ছে চলমান বিন্দুটার ভুজ আর ওয়াইটা হচ্ছে চলমান বিন্দুটার কোটি। বাট বিন্দুটা কোথায় চলমান? বিন্দুটা ওই সমীকরণ দিয়ে চলমান। কথা কি ক্লিয়ার? তার মানে চলমান বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরে নিব। তার মানে আমাদের যে অ্যালগরিদম হবে, অ্যালগরিদম যেটা হবে এই সঞ্চার পথের সমীকরণ সলভ করার জন্য, অ্যালগরিদমের স্টেপ 1 হবে হচ্ছে চলমান বিন্দুকে এক্স ওয়াই ধরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শর্ত বা 1 নাম্বার অ্যালগরিদম। এখন এই যে চলমান বিন্দু, সে তো এদিক ওদিক চলে যাইতে পারতো, সে এদিক ওদিক না গিয়ে এই রেখা বরাবর যেহেতু সে চলাচল করতেছে, তার মানে সে একটা শর্ত মানতেছে, তার উপর একটা শর্ত অ্যাপ্লাই করা আছে, যে শর্তের কারণে সে এই দিক ওই দিক যাইতে পারতেছে না। যেমন আমাদের যে রেলগাড়িগুলা, যে রেল লাইনটা দেওয়া আছে, ওই লাইনটা বাঁক থাকলে রেলগাড়ি বাঁক নিচ্ছে, তার কিন্তু স্টিয়ারিং নাই, সে যেদিকে বাঁক নিচ্ছে ওই দিকে সে চলাচল করতেছে, তাই তো? ঠিক ব্যাপারটা এরকম যে তার উপর একটা শর্ত আরোপ করা আছে দেখেই সেই রাস্তা দিয়ে চলাচল করতেছে। তাহলে আমাদের ওই শর্তটা বের করে নিতে হবে এবং 2 নাম্বার স্টেপে হচ্ছে ওই শর্ত সাপেক্ষে আমাদের সমীকরণটা লিখতে হবে। ঠিক আছে, শর্ত সাপেক্ষে সমীকরণটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তাহলে 1 নাম্বার কথা হচ্ছে আমাদের চলমান বিন্দুকে এক্স ওয়াই ধরতে হবে এবং শর্ত সাপেক্ষে সমীকরণটা লিখতে হবে। এই হচ্ছে 2টা অ্যালগরিদম এবং এই অ্যালগরিদম অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি আগাবো। যেমন আমরা একটা প্রশ্ন লিখি যে 1, 2 ও 3, 5 বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয়। এই হচ্ছে আমাদের কোশ্চেন যে 1, 2 ও 3, 5 বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয়। এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজটা আমরা এখন করব। তাহলে আমাদের কাজ হচ্ছে 1, 2 ও 3, 5 বিন্দু দ্বয় হতে, তাহলে আমরা 2টা বিন্দু মেনশন করে দিই। এই একটা বিন্দু হচ্ছে 1, 2 আর এইখানে আরেকটা বিন্দু হচ্ছে 3, 5। এই 2টা বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ, তার মানে এই বিন্দুটা হচ্ছে এমন ভাবে যাতায়াত করবে যেন এই 2টা বিন্দু থেকে অলওয়েজ সমদূরবর্তী হয়। তার মানে এই বিন্দুটাই চলমান বিন্দু, এটাকে আমরা এক্স ওয়াই ধরে নিলাম। তার মানে আমাদের অ্যালগরিদমের 1 নাম্বার কাজ শেষ। সত্যটা কি? সত্যটা হচ্ছে এর দূরত্ব এবং এর দূরত্ব অলওয়েজ সমান হবে। তাহলে সত্য সাপেক্ষে আমরা সমীকরণ লিখব। তাহলে সত্যটা হচ্ছে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তার মানে x-1 এর হোল স্কয়ার প্লাস y-2 হোল স্কয়ারের রুট ইকুয়াল টু হবে x-3 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ারের রুট। এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্ত সাপেক্ষে আমাদের সমীকরণ লেখা শেষ। এটাকে কয়েক লাইন এডিট করলেই 2 পাশ স্কয়ার করে দাও, 2 পাশ হোল স্কয়ার করে দিলে আমাদের যে রুট আছে রুট উঠে চলে যাবে এবং এই 2টাকে হোল স্কয়ারে ভেঙে দাও, 2 পাশ থেকে x2 y2 কেটে কুটে যাবে, যাওয়ার পরে সুন্দর একটা উত্তর চলে আসবে, যেটাই হচ্ছে আমাদের এটার উত্তর। কথা বুঝতে পারছি কিনা? তার মানে সঞ্চার পথের অঙ্ক হচ্ছে এরকম যে সব সময় একটা শর্ত থাকবে, ওই শর্ত সাপেক্ষে সমীকরণ বের করে ফেলতে হবে। আমরা আরেকটা কোশ্চেন লিখি যে 2x + 3y + 1 = 0 এত রেখা হতে 3 একক দূরের বিন্দুর সঞ্চার পথ নির্ণয়। এত রেখা হতে 3 একক দূরের বিন্দুর সঞ্চার পথ নির্ণয়। তাহলে আমাদের রেখাটা হচ্ছে এইটা, রেখাটা হচ্ছে 2x + 3y + 1 = 0। এই রেখা থেকে 3 একক দূরে একটা বিন্দু আছে, এই বিন্দুটাই আমাদের চলমান বিন্দু। এই চলমান বিন্দুর দূরত্ব হচ্ছে 3 একক। এই বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করব। তার মানে এই বিন্দু যেখানেই যাতায়াত করুক না কেন দূরত্ব 3 একক হবে। তার মানে চলমান বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরে নিছি। 1 নাম্বার স্টেপের কাজ শেষ। 2 নাম্বার স্টেপ সত্য সাপেক্ষে সমীকরণ লিখতে হবে। আর সত্যটা কি? এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 3 একক। তাহলে আমরা লিখে ফেলি বিন্দু থেকে রেখার দূরত্ব। তাহলে বিন্দুটা রেখার, তাহলে শর্ত মতে
বিন্দু থেকে রেখার দূরত্ব, তার মানে 2x প্লাস 3y প্লাস 1 ভাগ সহগের স্কোয়ার স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইটা ইকুয়াল টু হবে হচ্ছে এই যে 3, দূরত্ব 3। কথা ক্লিয়ার? এখানে অবশ্যই মডুলাস দিতে হবে, কেননা জিনিসটা দূরত্ব। আর মডুলাস আমরা এখন হোল স্কোয়ার করবো, তো হোল স্কোয়ার করলে কিন্তু মডুলাস যাই হোক না কেন সেটা পজিটিভ হয়ে যাবে। তার মানে হোল স্কোয়ার যদি করি তাহলে 2x প্লাস 3y প্লাস 1 এর হোল স্কোয়ার ভাগ নিচে হচ্ছে 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে 9 মানে 13 ইকুয়াল টু 9। এখন এটাকে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা দিব উপরে। তার মানে উপরে হবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab। তার মানে 2 ইন্টু 2x প্লাস 3y প্লাস 2bc, 3y ইন্টু 1 প্লাস 2ca মানে 1 ইন্টু 2x ভাগ হচ্ছে, ভাগ না ইকুয়াল দিয়ে দিই, ইকুয়াল হচ্ছে 13 ইন্টু 9। এটাকে একটু এডিট করে যা হবে তাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে সঞ্চার পথের সমীকরণ অ্যাকচুয়ালি কিছুই না, সঞ্চার পথের সমীকরণটা হচ্ছে ওইটাই যেটা হচ্ছে xy ধরবো এবং শর্ত সাপেক্ষে আমরা সমীকরণ লিখব। ঠিক আছে? আচ্ছা, আমাদের বইতে সঞ্চার পথের সমীকরণ আছে হচ্ছে 3-এর ডি নাম্বার চ্যাপ্টারে। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 3-এর ডি কেতাবুদ্দিনের বইয়ের ফুল অঙ্ক, ফুল ম্যাথ। এবং আমি ব্যাপার যেটা বলতেছি, এই অধ্যায়ের ফুল ম্যাথ এবং আজকের যে যতটুকু আমি পড়ালাম এই লেকচার এবং এই অধ্যায়ের ফুল ম্যাথ অঙ্ক করে, মানে আগে তুমি লেকচার তুলবা, তারপরে লিখবা যে 3-এর ডি, এই ফুল ম্যাথ হচ্ছে তুমি খাতায় সলভ করে ছবি তুলে এই গ্রুপে আপলোড দিয়ে দিবা। এবং এইটার মধ্যে যদি কোনোটাই তোমার সমস্যা হয়, আমরা ওই সমস্যা নিয়ে রেকর্ডেড ভিডিও আকারে তোমারে দিয়ে দিব। তার মানে আমরা যে অধ্যায় পড়বো এই অধ্যায়ের 100 ভাগ অঙ্ক আমাদের পারা চাই। তার মানে তোমাদের কাজ হবে এইটা ফুল সলভ করা। এখন তুমি সলভ না করে যদি বলো ভাই এইটাই সমস্যা, তোমার ওই সমস্যা না, ওইটা একটা মোকারি আর কি। তো এটা করা যাবে না। তোমার কাজ হবে তুমি এই লেকচারটা ফুল তুলবা, তোলার পরে হচ্ছে ছোট লেকচার, আমরা সঞ্চারপথ নিয়ে পড়ালেখা করতেছি, অ্যাকচুয়ালি লেকচারে না, আমরা প্রবলেম সলভ করতে গিয়ে শিখবো। তার মানে তুমি 3-এর ডি এই ফুল ম্যাথ অধ্যায়টা তুমি সলভ করার পরে যে কয়টা ভাই এখানে তুমি একটাও না পারো ভাই, লজ্জা করার কিছু নাই। লজ্জা আর ইগো এই দুইটা জিনিস তোমারে কোনোদিন বড় হইতে দিবে না ভাই। লজ্জা আর ইগো এই দুইটা যার মধ্যে আছে সে ডেঞ্জারাস। লজ্জা যেখানে দেখানো দরকার ওইখানে দেখাও, জ্ঞানের ক্ষেত্রে কোনো লজ্জা নাই। তুমি যে বুয়েটিয়ান ভাইদেরকে যে এত সেলফ ভ্যালুট দাও, এই বুয়েটিয়ান সব ভাইদের কিন্তু ভাই প্রথম দিনেই লজ্জারে কেটে দেয় আর কি। প্রথম দিনেই এদের একটা মেডিকেল টেস্ট হয়, ওই দিনে ওর লজ্জা গায়েব। তো লজ্জা করে কোনো লাভ নাই ভাই, যেটা বললাম এটা প্র্যাকটিক্যাল কথা। তো লজ্জা করে কোনো লাভ নাই, লজ্জা যেখানে দেখানো দরকার ওইখানে তুমি লজ্জা দেখাবা। না পারলে তার ছবি তুলে তোমাকে আপলোড দিয়ে দিতে হবে, ভাই এটা পারি নাই। আমি সবার এই জিনিসটা দেখবো, দেখার পরে আমি দেখবো যে কোনগুলা সবার মধ্যেই সমস্যা আছে, ওইগুলা জাস্ট অঙ্ক নিয়ে আমি ভিডিও বানায় রেকর্ডেড আকারে দিব। কথা বুঝতে পারছি কি? তাহলে শেখাটা পরিপূর্ণ হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 3-এর ডি সঞ্চার পথের সব কয়টা অঙ্ক। ঠিক আছে?